জামাতি ইসলামের আজকে এমন একটা গোপন কথা ফাঁস করে দিব, যেইটা শোনার পরে জামাত ক্ষমতায় যাবে এই স্বপ্ন যারা দেখছে তাদের স্বপ্ন ভেঙে যাবে। আমি ওইটা মনে করি না। এখন পর্যন্ত তারা যা করছে বা চাচ্ছে বা বলছে এটা কিছু আসন বেশি পাওয়ার জন্য। তো দর্শক, এমন এমন আসন চায় জন্মায় আপনার শুনলে অবাক হবেন। কিন্তু ওই হিসাবে কিন্তু জামাতের জোটের সবগুলো দলই মোটামুটি খারাপ না। এখন প্রথম কথা হয়েছিল জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং ওই যে মামুনুল হকের খেলাফতের মজলিস সহ তারা একসঙ্গে থাকবে, একটা ইসলামী জোট হবে। জামাতি ইসলামের আজকে এমন একটা গোপন কথা ফাঁস করে দিব, যেইটা শোনার পরে জামাত ক্ষমতায় যাবে এই স্বপ্ন যারা দেখছে তাদের স্বপ্ন ভেঙে যাবে। এমনকি জামাতি ইসলাম যে নির্বাচনী জোট করেছে, এই জোটের ভিতরে যে গোপন একটা বিষয় রয়েছে, এইটা ফাঁস করে দেওয়ার পরে যারা জামাত জামাত করে লাফালাফি করছে তাদের মাথায় হাত পড়ে যাবে। ভিডিওটা পুরো না শুনে এসে কেউ গালিগালাজ করেন না, বুঝছেন? ভিডিওটা শোনেন এবং জামাতি ইসলাম যে নির্বাচনী জোটের একটা কৌশল অবলম্বন করেছিল, সেই কৌশলের মধ্যে যে কলা কৌশল ভাঙচুরে পরিণত হয়েছে সেটাই জানাবো। একই সাথে তারেক রহমান এমন একটা চমক দিয়েছে যেটা এখনো প্রকাশ্যে আসেনি, সেটাও আপনাদেরকে বলে দিব। আর এনসিপির একটা বেহাল দশা হয়েছে, সেইটা জানার পরে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আসলে রাজনীতিতে কি চলতেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, জামাতের প্রত্যেকটা নেতা বলতেছে নির্বাচনী জোট করা হয়েছে। জামাতের আমিরও বলেছে আমরা ইসলাম সমমনা দল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে নির্বাচনী জোট করেছি। কিন্তু এনসিপি, হেফাজতে ইসলাম অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের নেতারা যখন বলছে, তারা বলছে আমরা সমঝোতা করেছি। আসলে নির্বাচনী জোট এবং সমঝোতার মধ্যে পার্থক্য কি, এইটা জানার পরে আপনারা অবাক হয়ে যাবেন। নির্বাচনী জোট হচ্ছে যে সকল দল মিলে যেই জোট করেছে, এরা যতগুলো আসন পাবে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে যদি বেশি আসন পায় তাহলে এরা মিলে সরকার গঠন করবে। আর নির্বাচনী সমঝোতা হচ্ছে যে আমার দলের প্রার্থী এক জায়গায় দাঁড়িয়েছে, আপনার দলের প্রার্থী সেখানে দাঁড়াবে না। আমার প্রার্থীকে আপনার দলের প্রার্থী, আপনার দলের নেতাকর্মীরা সেখানে তাকে সাপোর্ট করবে, হেল্প করবে, প্রচারণায় সহযোগিতা করবে। এটা হচ্ছে সমঝোতা। অন্যান্য রাজনৈতিক দল বলছে আমরা জামাতি ইসলামের সাথে সমঝোতা করেছি, কিন্তু জামাতি ইসলাম বলছে আমরা জোট করেছি। অর্থাৎ এই জোটের সব আসন মিলে যদি বেশি আসন পায় আর কি, অন্যান্য ধরেন বিএনপির চেয়ে বেশি আসন পায়, তাহলে তারা সরকার গঠন করবে। এটা হচ্ছে জামাতের স্বপ্ন। কিন্তু জামাতের সাথে যারা জোট করেছে তারা বলছে আমরা সমঝোতা করেছি। অর্থাৎ নির্বাচন হয়ে যাওয়ার পরে যারা সমঝোতা করেছে তারা চাইলে তাদের প্রার্থী বা আসন নিয়ে যে কোনো দলের সাথে জোট করতে পারে, এমনকি বিএনপির সাথেও করতে পারে। ধরেন এনসিপিকে 30টি আসন দেওয়ার কথা বলেছিল জামাত ইসলাম জোট, জামাত ইসলামের পক্ষ থেকে। এটার ভিতরেও একটা কাহিনী রয়েছে, সেটাও বলতেছি। ধরেন হাইপোথেটিক্যাল ধরেন যে 30টি আসনে এনসিপি জয়ী হয়ে এসেছে, এনসিপির নেতাকর্মীরা সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে এমপি ক্যান্ডিডেট হয়েছে। তারা জামাতের সাথে জোট করবে এটা কিন্তু বাধ্য নয়, তারা চাইলে ওই 30টি ক্যান্ডিডেট নিয়ে বিএনপির সাথে কিন্তু যুক্ত হতে পারে। আবার হেফাজতে ইসলাম তারাও একই কাজ করতে পারে, চরমনায় কিন্তু একই কাজ করতে পারে। তাই এরা জামাতের সাথে সমঝোতায় গিয়েছে, জামাতের সাথে জোটে যায়নি। কিন্তু জামাত কৌশলে বলছে আমরা তাদের সাথে নির্বাচনে জোট করেছি, সবাই মিলে যে আসনগুলো পাবো সেটা যদি সংখ্যাগরিষ্ঠতায় বেশি হয় তাহলে আমরা ক্ষমতায় যাব, জামাতে আমির তিনি হচ্ছে প্রধানমন্ত্রী হবেন। এই আশায় একদম গুড়ে বালি। আপনারা তাদের বক্তব্য খেয়াল করেন, তারা সমঝোতা করেছে। অর্থাৎ নির্বাচনের পরে তারা তাদের ইচ্ছা মতো জোট করতে পারে, এমনকি জামাতকে বের করে দিতে পারে। জামাতকে বের করে দেওয়ার কথা কিন্তু চরমনায়ের পীর সাহেব উনি বলেছেন, ফয়জুল করিম নিজের মুখে বলেছেন যে এই জোট করেছি আমরা চাইলে জামাতকে বের করে দিতে পারবো। এখন বুঝতে পেরেছেন জামাত যেই স্বপ্ন নিয়ে এই জোটের কথা বলছে, আসলে এইটা কিন্তু জোট নয়, এটা হচ্ছে সমঝোতা। সেটা অন্যান্য রাজনৈতিক দল যারা সমঝোতা করেছে তারা কিন্তু সেটা প্রকাশ করে দিয়েছে। এই দিকে আবার আরেকটা ঘটনা, এনসিপিকে 30টি আসন দেওয়ার পরে চরমনাই এবং হেফাজতে ইসলাম দুইজনেই মোটামুটি অসন্তুষ্ট প্রকাশ করেছে যে আমরা দীর্ঘদিন থেকে লড়াই করছি, আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা, আমাদের দলীয় ক্ষমতা এনসিপির চেয়ে অনেক বেশি, এনসিপিকে কেন 30টা দেওয়া হবে? যদিও এখন প্রকাশ্যে এই বোমাগুলো ফাটাচ্ছে না, 2 দিন পরে দেখবেন ঠাস করে বোমা ফেটে যাবে আর এই জোট যেটা আছে একবারে খণ্ড খণ্ড হয়ে যাবে। আর এটা যদি নাও হয় বা এই কোনো লোভে বা জামাতে ইসলাম কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করবে বা নেতাকর্মী দিয়ে হেল্প করবে, এই লোভেও যদি তারা করে থাকে, নির্বাচনের পরে দেখবেন এমন একটা চমক সামনে আসবে, জামাত জামাত করে যারা লাফালাফি করছেন, জামাতকে যারা ক্ষমতায় দেখার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের এই স্বপ্ন ভেঙে যাবে, আশায় গুড়ে বালি হয়ে যাবে।
এইটা সংক্ষেপে আপনাদেরকে বলে রাখলাম। এখন তারেক রহমান কি চমক দেখিয়েছে? তারেক রহমান এমন একটা চমক দেখিয়েছে যার কারণে এখন বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদের মাথায় হাত পড়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো চিন্তা করেছিল বিএনপির প্রত্যেকটা আসনেই 8টা 10টা করে ক্যান্ডিডেট দাঁড়াবে, বিএনপির ভোটগুলো ভাগাভাগি হয়ে যাবে। আসলে এই চিন্তা ভাবনা নিয়ে জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল তাদের সেই চিন্তাই ঘুরে বালি হয়েছে, একবারে ধুলার সাথে মিশে গেছে। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে বেশ কিছু আসনে তারেক রহমান তাদেরকে রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে যে আপনারা দাঁড়ান না, আপনারা দলে থাকেন। তখন কিন্তু তারা তাদের প্রার্থিতা বাতিল করেছে এবং একের পর এক কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। অর্থাৎ যেই স্বপ্ন নিয়ে অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে দাঁড়িয়েছে যে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, বিএনপির উপর রাগ করে ভোটগুলো আমাদের থলিতে আসবে, সেই থলি ফুটা হয়ে গেল, আবারও সেই ভোটগুলো বিএনপির কাছেই গেল। এটা হচ্ছে তারেক রহমানের মারাত্মক চমক। আর এই চমক সামনে আসার সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দলের মাথায় হাত পড়েছে। এখন জামাতের মধ্যে টানাটানা শুরু হয়ে গেছে যে কি করব। হেফাজতে ইসলাম এক কথা বলে, তারপরে হচ্ছে চরমোনাই এক কথা বলে, ইসলামী আন্দোলন এক কথা বলে, এনসিপি এক কথা বলে, অন্যান্য রাজনৈতিক যারা জোট করেছে তারা আরেক কথা বলে। মানে সমস্যায় সমস্যায় জর্জরিত হয়ে গেছে। তারা নিজেদের যে অতীতের ট্র্যাক বা দায়ভার এটা খণ্ডাতে কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিজের দলে নিয়েছে। যেই লোভ দেখিয়ে নিক বা যে কারণে নিক তারা নিয়েছে। এই যে 1971 সালে তাদের বিরুদ্ধে যে একটা রাজাকার ট্র্যাক দেওয়া ছিল, দেশ বিরোধী তারা ছিল, দেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ স্বাধীন হোক, এটা তারা চাইছিল না। এইটাকে তারা কৌশলে প্রতিষ্ঠিত করার জন্য, ওই কলঙ্ক মুছে দেওয়ার জন্য কয়েকজন মুক্তিযোদ্ধাকে তারা দলে নিয়েছে। এখন এই মুক্তিযুদ্ধকে দলে নিয়েছে বলেই কি তাদের অতীত শেষ হয়ে গেছে? জি না, শেষ হয়ে যায়নি। আর শেষ যে হয়ে যায়নি সেটা আপনারা আমার পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। সেই বিষয় নিয়ে বিশেষজ্ঞ বুদ্ধিজীবী যারা তারা কি বলছে সেটাও জানাবো, ওটা অন্য টপিক, অন্য বিষয়। এই বিষয়টা বলি। এখন এই সকল রাজনৈতিক দল বা জামাত ইসলামের নেতাকর্মীরা, হেফাজতের নেতাকর্মীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা যে আশা নিয়েছিল সে আশা চুরমার হয়ে গেছে। আপনারা চিন্তা করবেন, জামাত ইসলামের নেতারা এক বক্তব্য দিচ্ছে, জোটের নেতারা কিন্তু আরেকটা বক্তব্য দিচ্ছে। তারা যে কোনো সময় জামাতকে ত্যাগ করে নিজেরাও জোট করতে পারে, আবার বিএনপির সাথেও আসতে পারে। বিএনপির সাথে আসার সম্ভাবনাটাই বেশি দেখছি, কারণ এনসিপির যে দুর্দশা হয়েছে, এনসিপি জামাতের সাথে যোগ দেওয়ার সাথে সাথে এনসিপির যেগুলো জনপ্রিয় নেত্রী ছিল তারা কিন্তু পদত্যাগ করেছে। এনসিপির অনেক নেতারা পদত্যাগ করেছে, বিভিন্ন জেলায় এনসিপির নেতাকর্মীরা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছে। এই সব পরিস্থিতিগুলো দেখে এদের মাথা ঘুরে গেছে এবং এদের নেতাকর্মীরা যে একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়েছিল যে আমরা সকল দল যোগ হয়ে বা একটা জোট করে নির্বাচন করতেছি, এই নির্বাচনে আমাদের দল সামনে আসবে, তাদেরও মাথায় হাত পড়েছে। তাদের চিন্তা ভাবনা ধূলিসাৎ হয়েছে। ভবিষ্যতে আরও দেখবেন, আরও খেলা আছে। তারেক রহমানের কিছু গোপন কৌশল আছে, সেই কৌশলের মধ্যে একটা কৌশল শুধু দেখিয়েছে যে যেগুলো বিরোধী প্রার্থী, বিএনপির বিরোধী প্রার্থী দাঁড়িয়েছিল তাদেরকে এক এক করে বোঝানো সম্ভব হচ্ছে। আর তারেক রহমানের কথা 100% তারা শুনবে। অতীতেও শুনেছে, এখনও শুনবে। যদি অতীতে না শুনতো তাহলে এই 16-17 বছর কিভাবে একটা দল টিকে থাকে এত নির্যাতনের পর? তারেক রহমান এখন বুঝাতে পেরেছে, তারেক রহমান বুঝাতে সক্ষম হয়েছে, তারেক রহমান জানাতে সক্ষম হয়েছে যে আমাদের ক্ষমতায় আসতে হলে, জনপ্রিয়তা ধরে রাখতে হলে তোমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আর সেই স্যাক্রিফাইস এই তারেক রহমানের চমকেই করা শুরু হয়েছে। তাই যারা চিন্তা ভাবনা করতেছেন জামাত ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসবে, এটা একবারে ঘুমে ঘুমে স্বপ্ন দেখেন। জেগে থেকে স্বপ্ন দেখলে সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন এই যে জামাত ইসলামের জোটের মধ্যে যে ভাঙ্গন, তাদের এক একজনের এক এক রকম কথাবার্তা, বিএনপির চমক, সার্বিক বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে জয়ী হতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জামাত চরমোনাই এনসিপি সহ 11 দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এই স্থগিত নিয়ে রাজনীতিতে তুমুল আলোচনা চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে। কি হচ্ছে আমি এখান থেকে কিছু এক্সক্লুসিভ তথ্য দেব দর্শক, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হতে যাচ্ছে এ বিষয়ে আমাদের নিয়মিত বিশ্লেষণ, নিয়মিত আপডেট, পর্দার সামনে এবং বাইরের অনেক তথ্য থাকবে। সব কথার এক কথা হচ্ছে, জামাত চরমোনাই জোট টিকিয়ে রাখতে বাধ্য হবে। আগামী 7 দিনের মধ্যে আপনারা দেখবেন জামাত এবং চরমোনাই উভয় যে অবস্থায় গেছে তাতে জোট থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং কোন থিওরিতে জোট টিকবে এই থিওরি নিয়েও আমরা আলাদা আলোচনা করেছি, আপনারা দেখবেন। দর্শক, এখানে সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে, এটার হতাশার কিছু নেই। ইট ডাজন্ট মিন দ্যাট জোট এখানেই ভেঙে গেছে, না, জোট টিকবে। কেন টিকবে? একটা থিওরি হচ্ছে যে 10% আসন তারা উন্মুক্ত রাখবে। এর মানে যেসব জায়গায়
খুব সিরিয়াসলি ইখতিলাফ সমঝোতা আসা যাচ্ছে না, ঠিক আছে, সেখানে সবাই নির্বাচন করুক, যে জিতে আসতে পারে। তো এই জায়গায় আপনাদের কিছু তথ্য দিই। চরমোনাই এমন এমন কিছু আসন চায় যেসব জায়গা ছাড়া একদম সম্ভব নয়, তো ওইসব জায়গায় উন্মুক্ত রাখতে বাধ্য। তো সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে বুঝতে পারছেন তো, যে চরমোনাই গোয়ার্তামির কারণে চরমোনাইয়ের যে অবাস্তব দাবি দয়া, এটা মূলত আরো বেশি আসন পাওয়ার জন্যই। তারা যে জোট থেকে বের হয়ে যেতে চাচ্ছে বা জোট ভাঙার জন্যই যে দাবি করছে, একদম আমি ওইটা মনে করি না। এখন পর্যন্ত তারা যা করছে বা চাচ্ছে বা বলছে, এটা কিছু আসন বেশি পাওয়ার জন্য। তো দর্শক, এমন এমন আসন চায় চরমোনাই, আপনার শুনলে অবাক হবেন। কি কারণে সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে খুব সহজেই বুঝবেন। যেমন নাহিদ ইসলামের ঢাকা 11 আসন, এনসিপির প্রতি চরমোনাইয়ের প্রচন্ড ক্ষোভ আছে। নাহিদ ইসলামের ঢাকা 11 আসন চায় চরমোনাই, এটা কোনো কথা? জামাতের হেভিওয়েট ক্যান্ডিডেট আতিকুর রহমান এই আসন নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে, ওই আসন চাওয়াটাই একটা অন্যায়। আবার বাংলাদেশে যদি একজন এমপি হতে পারে জামাতের, তিনি হবেন বীর চট্টলার সিংহপুরুষ শাহজাহান চৌধুরী, সাতকানিয়ার, চট্টগ্রামের সাতকানিয়ার। জামাতকে ডিজিএফআই 2টা আসন দিয়েছিল 2008 সালের নির্বাচনে, তার মধ্যে একটা ছিল এই সাতকানিয়া। অতএব সেই সাতকানি আসন আবার জামাতের সবচাইতে পাওয়ারফুল ক্যান্ডিডেট ডেমোক্রেটিক পলিটিক্সে, পুরো জামাতের, ইভেন আমিরে জামাতের চাইতে হিট ক্যান্ডিডেট বীর চট্টলা সিংহপুরুষ শাহজাহান চৌধুরী, আলহাজ শাহজাহান চৌধুরীর আসন চায় জামাত। শাহজাহান চৌধুরী যদি 2 লক্ষ ভোট পান, চরমোনাই ওখানে 20,000 ভোট পাবে, 2 থেকে 2,500 বেশি ভোট তাদের নাই, অথচ তারা এগ্রেড দাবি করে ওই আসন চায়। পৃথিবী উল্টে গেলেও ওই আসন চরমোনাইকে দেওয়া যাবে না, জামাত দিবে না। আর ঢাকা 11 আসন, ওটাও দিবে না এনসিপি। আবার সাতক্ষীরার মুহাদ্দিস আব্দুল খালেকের যেটা কনফার্মেশন, সাতক্ষীরা সম্পর্কে আমরা বলি যে জামাত কলাগাছ দাঁড় করালো জিত, সেই মুহাদ্দিস আব্দুল খালেক যে জামাতের একদম হেভিওয়েট ক্যান্ডিডেট, ওইটাও চায় চরমোনাই। মানে জামাতের ভোটে চোখ বুঝে 2-4টা এমপি বানাতে চায়, নিজেদের সক্ষমতা নিজেদের চেষ্টা করালে, মানে জামাত কলাগাছ দাঁড় করালে তারা জিতবে, ওইসব আসন কয়েকটার মাধ্যমে তাদের এমপিত্ব নির্দিষ্ট করতে চায়। এটা পৃথিবী উল্টে গেল, জামাত দিবে না। সাতক্ষীরা যে আসন যাচ্ছে ওই জায়গায় জামাত জিতেছে, বিএনপি বা আওয়ামী লীগ সেকেন্ড হয়েছে, চরমোনাই 2029 ভোট পেয়েছে, তারা জামাতের ওই আসন চায়। এই তো উদ্ভট দাবি কি কেউ মানবে? এই সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে? সংবাদ সম্মেলন স্থগিত করার পরেই এটা স্পষ্ট হয়ে গেছে সমঝোতা হয়নি। জামাতের লিয়াজু কমিটি হাইকমান্ড চরমোনাইয়ের সাথে কয়েক দফা বৈঠক করেছিল, এমনকি চরমোনাইও তাদের শুরার বৈঠক করেছিল, তাদের নীতি নির্ধারণী ফোরামের মিটিং করেছিল, কিন্তু কোনো কনসেনসাসে কেউ আসেনি। তো সর্বশেষ যেটা আলোচনায় এসেছে যে 10% আসন উন্মুক্ত রাখা হবে। তো কেন সংবাদ সম্মেলন স্থগিত, আর সংবাদ সম্মেলন স্থগিতের পরের সিনারিও কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা মজার তথ্য দিই, চরমোনাইয়ের ভোট কত? আমি ধরে নিলাম সর্বোচ্চ 3%, কিন্তু তাদের ভোট কমছে। রিয়ালিটি জামাতের উত্থানে এবং এনসিপির নতুন জায়গা করে নেয় চরমোনাইয়ের ভোট কম, এটাই স্বাভাবিক। তো চরমোনাইয়ের আমরা ধরে নিলাম 3% ভোট, তো তারা নাকি প্রধানমন্ত্রিত্ব চায়। শুধু সংবাদ সম্মেলন কেন স্থগিত হলো? শুধু কি আসন নিয়ে সমঝোতা, মানে ঝামেলা সমঝোতা নিয়ে যে কে কয়টা আসনে নির্বাচন করবে? না, শুধু এইখানে না, সমস্যা আরো বিভিন্ন জায়গায় আছে। কি সেটা? যে জোট বিজয়ী হলে তখন কে কি পাবে এটা নিয়েও চরমোনাই হিসাব নিকাশ শুরু করে দিয়েছে, এটা হওয়া ভালো, কিন্তু তারা প্রধানমন্ত্রিত্ব চায়। একটা সূত্র আমাকে বলল যে জামাতের সাথে আলোচনায় তারা প্রধানমন্ত্রিত্ব চায়, যে জোটে জিততে প্রধানমন্ত্রিত্ব তাদের কাছ থেকে দিতে হবে। এই উদ্ভট দাবি পৃথিবী কিয়ামত আসলেও কি মানা যাবে? যাবে না। এটা থিওরিতে সোজা, এটা জামাতের কাছে বললে কি জামাত দিবে? এই সাতক্ষীরার আসন, চট্টগ্রামের ওই আসন এবং ঢাকা 11 নাহিদের, এটা কি পৃথিবী উল্টে গেলেও দিবে? দিবে না। এমনকি বরিশাল 4, এগুলো দিবে না জামাত, এগুলো উন্মুক্ত রাখতে হবে। আর সেখানে প্রধানমন্ত্রিত্ব চাইলেই কি জামাত রাজি হবে দিতে? প্রথম কথা হচ্ছে ক্ষমতা আসবে কিনা এর গ্যারান্টি নেই, তবে আমরা আশা করি, আমি যথেষ্ট কনফিডেন্ট জামাত চরমোনাই ভুল না করলে তারা ক্ষমতা আসতে পারবে, কারণ বিএনপির অবস্থা খারাপ। আবার দেখেন, এখানে আরেকটা কথা বলে নিই যে জামাত চরমোনাইয়ের জনপ্রিয়তা বেশি দিয়ে বাংলাদেশে ক্ষমতা আসা যায় না। গত 15 বছরে আওয়ামী লীগের চাইতে অনেক বেশি জনপ্রিয় দল ছিল বিএনপি, কিন্তু বিএনপি ক্ষমতা আসতে পেরেছে? জনপ্রিয়তা থাকলে কি ক্ষমতা আসা যায় না? এর মানে সক্ষমতা লাগে, অনেক কিছু করতে হয়। জামাত চরমোনাইয়ের জনপ্রিয়তা বিএনপির চাইতে এখন বেশি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাতে কি ক্ষমতা আসতে পারবে? থিংস ইজ নট সো ইজি, ইটস ভেরি টাফ অ্যান্ড ডিফিকাল্ট। এখানে অনেক বিষয় জড়িত থাকে। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেখানে জামাত সংখ্যাগরিষ্ঠতা না, এটাই সত্য কথা, স্বীকার করেন না করেন। আপনি বলতে পারেন যে ইটস ইমোশনাল বা ওভাররেটেড কথাবার্তা, না, ইটস ট্রু। কিন্তু তারপরও জামাত কি সব জায়গায় জিতবে? না। বিএনপি প্রায় 80 থেকে 100 আসন জিতবে, বা তার চেয়ে বেশি জিততে পারে। কিভাবে জিতবে? জামাতের প্রার্থীরা যারা ওইরকম হেভিওয়েট না, যারা পলিটিক্স বুঝে না, যারা পাওয়ার পলিটিক্স করে না, তারা অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে পরাজিত হবে। কিভাবে?
দেখেন, সরকার যতটাই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুক কিংবা প্রশাসন যতটাই নিরপেক্ষ হোক, যদিও পুরোপুরি ঠিক হবে এটা কল্পনা করা যায় না, মোটামুটি স্ট্যান্ডার্ড হলে যথেষ্ট। কিন্তু সামগ্রিকভাবে আপনার সক্ষমতা, আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটা ইম্পর্টেন্ট। বিএনপি যে সন্ত্রাসী দল, এতে তো কোনো সন্দেহ নেই। এখন জামাতের অনেক প্রার্থী আছে দুর্বল, তারা মনে করে যে জনগণ সমর্থন করে আমি জিতে গেছি, অথচ অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে যে পরাজিত হওয়া লাগে গত 16 বছর দেখে ওরা শিক্ষা নেয়নি। এখন বিএনপি এমন একটা পরিবেশ তৈরি করে, হুমকি দামকি দিবে, টাকা পয়সা দিয়ে নানানভাবে জামাতের যে সুইং ভোটার, জামাতের রিজার্ভ ভোটের বাইরে যে নতুন ভোটার হয়েছিল, তারা ভোট দিতেই যাবে না। এর মানে জামাত সমর্থন ব্যালট বক্স পর্যন্ত আনতে পারা ইটস ভেরি টাফ। এটা জামাতের অনেক প্রার্থী পারবে না, যার ফলে তারা পরাজিত হবে। অতএব এখানে অনেক হিসাব নিকাশ থাকে। এখন যদি শেষ পর্যন্ত জিতে যায়, সেখানে চরমোনাই প্রধানমন্ত্রিত্ব চায়, এটা হাস্যকর, এর কোনো জবাব নেই। এই সামরিক পরিস্থিতিতে আমির জামাত জরুরি আহ্বান জানিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন জামাত নেতারাও অনেকে উত্তেজিত এইসব উদ্ভট দাবিতে, যে কারণে সহকর্মীদের অ্যাড্রেস করেছেন। আর যারা নেটিজেন জামাতের হয়ে চরমোনাইকে ধোলাই দেয়, তাদেরকে তার সহকর্মী বলার কথা না, প্রিয় দেশবাসী বলার কথা। বহুত এক কোরবানি শিরিবে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহরবানিতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক। এই সময় সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে। মানে এখানে অন্যান্য দল, চরমোনাই, মামুনুল হক এদেরকেও ইঙ্গিত করেছেন। দায়িত্বশীল আচরণ করতে হবে, কারো ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন। কেন? মানে কারো বিরুদ্ধে না বলতে আমির জামাত নসিহত করেছেন। এর কারণ হচ্ছে 10% উন্মুক্ত রেখেও তো সমঝোতা হবে, গালাগালি করে কি লাভ? দর্শক, এটা আর এখন গোপন রাখার কোনো বিষয় না যে এই জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট ভেঙে যাওয়ার প্রধান কারণই হচ্ছে যে ইসলামী আন্দোলন, যার নেতৃত্বে আছেন চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি আসলে বেশি আসন দাবি করতেছেন। তাদেরকে 40 থেকে 45টা আসন ছাড়তে রাজি হচ্ছে জামাত, কিন্তু তারা 70 থেকে 75টা চায়। এর আগে অবশ্য 100-110টা চাইতো। এখন এই জন্য আসলে দায়ী কে? সমস্যাটা আসলে কোথায়? দেখুন, সমস্যাটা আসলে এককভাবে কাউকেই দায়ী করা ঠিক না, বাট এটা আগে থেকেই আসলে এদিক ওদিক হয়ে গিয়েছে। এখন বিএনপি বড় দল, বিএনপি বেশিরভাগ আসনে তাদের নিজের প্রার্থীকে দিয়েছে, সামান্য কিছু আসনে ছেড়েছে জোট প্রার্থীদের, তাও কিন্তু বিশাল সমস্যা। জায়গায় জায়গায় বিদ্রোহী প্রার্থী। এই যে নূরের আসনে হাসান মামুন, এখন পর্যন্ত সে বলছে আমি দল আমাকে বহিষ্কার করুক আমি থাকবোই। রুবিন ফারহানাও সেই আরো আছে অনেকে, এটা ভোটের মাঠে দেখবেন। তো এখানে হিমশিম খাচ্ছে। আর যাদেরকে বিএনপি জোটে নিয়েছে ওরা বড় নেতা বা দল নেই, কিন্তু ওই হিসাবে কিন্তু জামাতের জোটের সবগুলো দলই মোটামুটি খারাপ না। এখন প্রথম কথা হয়েছিল জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং ওই যে মামুনুল হকের খেলাফত মজলিস সহ তারা একসঙ্গে থাকবে, ইসলামী জোট হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এনসিপি কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছে। তারা একদম শেষ সময় এসে তারা বলেছে আমরা জামাত জোটে যাব। তো এক্ষেত্রে আবার এনসিপি তো ভাঙন দেখা দিয়েছে, কিছু দল ছেড়ে গিয়েছে, নতুন দল করবে শুনতেছি এখন। তো এরপরে আবার আসলো, যে এবি পার্টি মঞ্জুর তারা আসলো, বাংলাদেশ আসলো, তারপরে কর্নেল ওলিরি লিবারেল ডেমোক্রেট আসলো। তো এরা তো ইসলামী দল না। এখন জামাত চিন্তা করলো যে এদেরকে নিলে তো ভালো, তাহলে একটা ইসলামী দল বলতে পারবো না কেউ। এখানে মুক্তিযোদ্ধা আছে, মেজর আক্তারকে নিচে বিতর্কিত, আবার জুলাইয়ের যে শক্তি তারা আছে, এবং আগেও বলেছি আমি জরিপে বিশ্বাসী না, কিন্তু তারপরেও এই পর্যন্ত যে 5টা জরিপ এসেছে সবগুলো জরিপেই কিন্তু 6 থেকে 7% বা 8% লোক বলতেছে আমরা এনসিপি কে ভোট দিব, কারণ এনসিপি জুলাই বিপ্লবের পক্ষে শক্তি। একটা নতুন রাজনৈতিক দলের কিন্তু এটা একটা বড় প্রাপ্তি। হোক তারা ক্ষমতা যেতে পারবে না, বাট এই যে একটা নতুন দল, তরুণ পোলাপান, তাদের এই যে 7 থেকে 8%, এটা কিন্তু কম না। এবং প্রত্যেকটা জরিপেই ইসলামী আন্দোলনের 1 থেকে 1.5% বা 3% এর বেশি না। তারপরেও ইসলামী আন্দোলন 100 থেকে 120টা চায়, যেখানে এনসিপি তারা 30টা আসনেই তারা বলে ঠিক আছে আর দরকার নেই। সেখানে ইসলামী আন্দোলন তারা এই বার্গেন করতে করতে শেষ পর্যন্ত 60 থেকে 65 বা 70টা আসনে এসে থেকেছে। এবং গতকাল রাতে যে মজলিসের শুরা সেখানে বৈঠক হয়েছে, সেখানে তারা শুধু এই আসন চাই না, ক্ষমতায় গেলে কে কোন পোস্ট পাবে, শাসন ব্যবস্থা কি হবে, এগুলো নিয়ে একটা বিস্তারিত বিবরণ চাই। দেখুন, এই ইসলামী আন্দোলনকে এবং খেলাফতের মজলিসকে আসলে রেখে জামাত ইসলামের জোট করা সম্ভব না। আমি আগেও অনেকবার চিন্তা করেছি, বাট বলি নাই, কারণ জামাত ইসলামী চায় মডারেট ইসলামিক কান্ট্রি, এবং তারা অলরেডি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন তারা জামাত ইসলামকে সমর্থন করেছে। তাদের কথা অনুযায়ী জামাত ইসলাম লোগো চেঞ্জ করেছে, এবং তারা বলেছে যে বাংলাদেশের ক্ষমতা আমরা যদি যাই, জনগণ যদি ক্ষমতায় বসায়, তাহলে আমরা যে আইন আছে ওই আইনই রাখবো, আমরা এক্সট্রা কোনো ইসলামী আইন এর উপর চালু করবো না।
অথচ মুফতি রেজাউল করিম তিনি তিনি খালেদ মহিউদ্দিন টকশোতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তারা ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো ইসলামিয়ান করবেন, এবং সেটা বাংলাদেশের মতো দেশে এটা এক ধরনের অসম্ভব বলা চলে। এইসব বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হবে এবং এখনই নির্বাচন সামনে, ক্ষমতায় গেলে কাকে কোন পোস্ট নিবে, কাকে কোন পদ দিতে হবে, প্রধানমন্ত্রীকে হবে, এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা আর পর্যাপ্ত সময়ও এখন আছে বলে তো আমি মনে করি। যাই হোক, তারপরেও তারা এগুলো চায়। জামাত বেশ কয়েকবার তারা নির্বাচন করেছে, এমপিও হয়েছে, একবার 18টা, একবার 3টা এরকম। বাট ইসলামী আন্দোলনের কেউ এ পর্যন্ত এমপি হয়েছে কিনা আমার জানা নেই, থাকতেও পারে 1-2 জন, আমি জানি না। বাট এখন তারা এতগুলো আসন চায় এবং তারা জোট ছেড়ে বেরিয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, ইসলামী আন্দোলনের লাভটা কি এখানে? আমি তো মনে করি যে জামাত জোট ছেড়ে গেলে ইসলামী আন্দোলন, তারপরে মামুনুল হকের খেলাফতের মজলিস, তারা একটা আসনও পাবে না। অনেকেই মনে করেন যে জামাত ক্ষমতায় না গেলেও কাছাকাছি খুব ভালো একটা আসন পাবে। আবার অনেকে মনে করেন ক্ষমতায় যেতেও পারে, কারণ নির্বাচন আরো 1 মাস বাকি আছে, ভোটের মাঠের মতিগতি তো বোঝা যায় না। আওয়ামী লীগের ভোটগুলো ভাগ হয়ে যাবে, কিছু জামাতে, কিছু বিএনপিতে। আমি এখনো বিশ্বাস করি যে ইসলামী আন্দোলন কোনো ফ্যাক্টর না। যদি জামাত ইসলাম এবং এনসিপি দুইটা এক থাকে এবং সঙ্গে এবি পার্টি আছে, মোটামুটি আছে, তারপরে লিবারেল ডেমোক্রেটের কর্নেল ওলি আছে, এরা সহ যদি এরা এক থাকে তাহলে ইসলামী আন্দোলন কোনো সমস্যা না। কারণ ইসলামী আন্দোলনের ভোটটা ওই বরিশাল অঞ্চলের দিকে বেশি, আর বাকি সমস্ত অঞ্চলে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট কম্বাইন্ড না আর কি। এখন মুফতি রেজাউল করে চিন্তা করছে যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের সমাবেশে যে লোক হয়েছে, আমার সমাবেশে তো একই লোক হয়েছে, কিন্তু ভাই ওই একই লোকই তোমার সমাবেশও গেছে, জামাত ইসলামের সমাবেশও গেছে, কারণ তারা মুসলমান তো এই জন্য পার্টিসিপেট করছে আর কি। বা তার মানে এই না যে তারা তোমার ভোট দিবে। তো এইসব চিন্তা করে ওই সোহরাওয়ার্দী উদ্যানের লোক সমাগম দেখায় সমস্ত বাংলাদেশে ভোট করা এত সহজ না বিষয়টা। তারপরেও শেষ পর্যন্ত জামাত এখন চেষ্টা করে যাচ্ছে যে তার সমঝোতা করা যায় কিনা। তবে কিছু ভুল আছে। জামাত ইসলামের ভুল হচ্ছে তারা কিন্তু বিএনপির মতো 300 আসনেই তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া উচিত ছিল। পরে যদি সমঝোতা হয়ে যেত তাহলে উইথড্র করে ফেলতো। কিন্তু এখন যদি ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা না হয় বা জোটে না যায় বা নির্বাচনী সমঝোতাটা না হয়, তাহলে ওই ইসলামী আন্দোলনের প্রায় 12-13টা সিটে অতি বিশ্বাস করে জামাত সেখানে মনোনয়নপত্র জমাই দেয়নি। হ্যাঁ, এখন যদি ইসলামী আন্দোলন জামাত ইসলামের জোট না থাকে তাহলে তো সমস্যা। তাহলে জোট থেকে বেরিয়ে গেলেও কিন্তু ওই জামাতের কোনো প্রার্থী নাই, ওই জায়গার ভোটগুলো ইসলামী আন্দোলনে যাবে। এটা কিন্তু ইসলামী আন্দোলন জানে এবং এই কারণে তারা এখন পর্যন্ত মানে চিন্তা করে যে আমরা তো 10-12টা জায়গায় তো আমরা এগিয়ে থাকবো, সেখান থেকে 2-3 জন এমপি হলে খারাপ কি? এই একটা ব্যাপার, এটা জামাত ভুল করেছে। এখন জোট না হলে সেগুলো তারা উইথড্র করতো না, তাহলে এখানে জামাতের প্রার্থী থাকতো। এবং জামাত ইসলামের মাথা রাখা উচিত ছিল যে ইসলামী আন্দোলন কিন্তু জামাত ইসলামের রাজনৈতিক সংগ্রামের সঙ্গী নয়। গত 15 বছরে জামাত ইসলাম যে নির্যাতন সহ্য করেছে, তখন কিন্তু ইসলামী আন্দোলন শেখ হাসিনার সঙ্গে মিলেমিশে বিভিন্ন ভোটে অংশ নিয়েছিল এবং বলেছিল যে শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি নাকি ওলিয়া উলিয়ার বংশ, ইরাক থেকে এসেছে। যদিও তিনি ইউটার্ন নেন, যে একটা সিটি কর্পোরেশন নির্বাচনে তার ঘুষি মেরে মনে হয় ডাকাত ফাঁকা দিয়েছিল নাকি, তখন থেকে চরমনায়ের হিসাবে একটি ইউটার্ন নেওয়া শুরু করে। বাট গত 15 বছর তাদেরকে আমরা শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে চলতে দেখেছি। এবং ইসলামী আন্দোলন জামাত ইসলামের অন্তত 2-3 মাস আগে থেকেই একটা নির্বাচনী সমঝোতা আসা ছিল। কে কি ধরনের সরকার চায়, কে কি চায়, কে কোন আসন চায়, এগুলো নিয়ে একটা মিনিমাম একটা 2-3 মাস আগে একটা কথাবার্তা হলে তাহলে এই সমস্যাটা হতো না। যদিও আসলে পরবর্তীতে এই এনসিপি এবং আরো একটা দল আসাতে সমস্যাটা বেড়েছে। এটা আসলে জামাত বা ইসলামী আন্দোলনের কারোই উপরই দোষটা দেওয়া যাবে না। এবং এনসিপি কিন্তু নিতেই হতো, তাই না? তাদেরকে বিএনপিও চায়, সুতরাং একটা ডিমান্ড আছে। চরমোনাইয়ের একটা ইগো আছে। তারা দল যাই হোক না কেন, তারা কারো নেতৃত্ব মেনে নিতে চায় না। তারা মনে করে জোট হবে, জোটে আমরাই সেরা হবো। কিন্তু জামাত ইসলাম তো অনেক বড় দল এবং এই এনসিপি জনসমর্থনও ওদের চেয়ে অনেক বেশি, বিভিন্ন জরিপে প্রমাণিত। কিন্তু ইসলামী আন্দোলন সবসময় চায় যে তারা মানে গায়ে মানে নাতনি মোড়ল, অথচ জোট করলে কিন্তু ভালো মন্দ বুঝতে হয়, শুনতে হয়। জামাত ইসলামও কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে। তাদের প্রতিটা আসনে একজন প্রার্থী আছে মোটামুটি যে দাঁড়াতে পারে, বাট অনেকে নমিনেশন উইথড্র করে নিয়েছে এই জোটের কারণে। কিন্তু চরমোনাইর তারা এই ছাড়টুকু দিতে রাজি না। আমি মনে করি যে জামাত ইসলামের সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে ওই 12টা আসনে মনোনয়ন জমা না দেওয়া। এখন যদি এই 12টা আসনে এনসিপির কেউ মনোনয়ন জমা দিয়ে থাকে তাহলে হয়তোবা সেখানে তাকে জামাত সমর্থন দিতে পারে। কিন্তু আমি মনে করি যে যদি ইসলামী আন্দোলন নাও আসে জোটে, তাহলে ওই এলাকায় ইসলামী আন্দোলনের ভোটগুলো শেষ পর্যন্ত জামাতেই চলে আসবে বলে আমার বিশ্বাস। কারণ পাবলিক মনে করবে যে ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে লাভ নাই, জামাতে ভোট দিলে অন্তত তারা বিএনপির সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে, এটা আমার মনে হয়। এবং আমি মনে করি যে যদি ইসলামী আন্দোলন এই জামাত জোটে যোগ না দেয় তাহলে বড় ভুল করবে এবং তাদের একটা আসন পাওয়ার সম্ভাবনাও নেই। তারপর আমি আশা করবো যে বিএনপির মতো শক্তিশালী দলকে পরাজিত করতে হলে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপির যে ঐক্য দরকার যাতে সেটা বজায় থাকে, এটা এখন আমার প্রত্যাশা। দেখা যাক কি হয় সংবাদ সম্মেলনে। তবে যদি ইসলামী আন্দোলন এই জামাত জোট ত্যাগ করে
মনে রাখবেন জীবনে তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না, এভাবে মানুষ তাদেরকে আর বিশ্বাস করবে না। এখনো সময় আছে, ইসলামী আন্দোলন, মুফতি রেজাউল করিম, তারা যাতে মনে কষ্ট নিয়ে হলেও, ছাড় দিয়ে হলেও অন্তত জোটটা ছেড়ে না যায়, এটাই